12 সিটের মাইক্রোবাস, খুব পপুলার। আর এটা কিনে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর মানুষরা ক্রেতারা সবচেয়ে বেশি কিনে। এটা আবার দেখবেন যে অনেক রেন্টে কার দেখবেন, এই মাইক্রোবাসের রেন্টে কার হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু তাদের স্টাফে যাতায়াতের জন্য কিনছে, এটা মাল্টি পারপাস ইউজ। সেইখানে আমরা এটা সাপ্লিমেন্টারি ডিউটি ছিল 30%। আমরা সরকারকে বলেছি, এটাকে বলেছিলাম যে 0 করার জন্য সাপ্লিমেন্টারি ডিউটি। এখানে 0 করলে কি হতো, কারণ এই সেগমেন্টটার গাড়িটা আমরা আমদানি বেশি করতে পারতাম, এবং এটা কিন্তু শহরে না, ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে চলে যায়। ঢাকার বাইরে বিভিন্ন রেন্টে কার বিভিন্নভাবে ইউজ হয়, মানে লং ডিস্টেন্সে এই গাড়িগুলো বেশি চলে, এবং একটা গাড়িতে 12 জন উঠা যায়, 11 থেকে 12 জন সহজে চলে। তো সেখানে এটা আমি মনে করি যে এই সামনে যে জুন আসছে এই বাজেটে এটা এখন 20% সাপ্লিমেন্টারি ডিউটি আছে, এটাকে 0 করে দিলে আমার মনে হয় যে সরকারের রাজস্বর কোনো ক্ষতি হবে না, রাজস্ব বৃদ্ধি পাবে, এবং এন্ড অফ দ্য ডে যারা ইউজার আছেন, যারা ক্রেতা আছেন, তারা কিন্তু এই গাড়িটা কিনতে পারবে, নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকজন। আর পাশাপাশি আমরা গভর্নমেন্টকে বলে আসছিলাম যে এটা আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা সবসময় ফোকাস করি, যে একটা নতুন গাড়ির সাথে একটা পুরাতন গাড়ির যে ডিফারেন্সটা হয়, ইনফ্যাক্ট ইয়ার ওয়াইজ বছর ভিত্তিক যে অবচয়টা দেয়, ডিপ্রিসিয়েশন যেটা দেয়, তো এখন সর্বসাকুল্য আমরা মাত্র 35% অবচয়টা পাচ্ছি। আমরা বলেছিলাম যে এটাকে 55% করে দিতে। তার কারণটা বলি, আপনি জানেন যে ডলার কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছে অনেক বেশি, সেই 87 থেকে শুরু করে এখন 122-23, তো এখন প্রায় 30 থেকে 35% কিন্তু ডলার অ্যাপ্রিসিয়েট হয়ে গেছে অলরেডি। তো সেখানে একটা যারা দর্শক তাদের সুবিধার জন্য বলছি যে বুঝবেন যে একটা আমরা এক্সিও গাড়ি, টয়োটা করোলা এক্সিও, এটা খুব পপুলার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা দেখবেন যে খুবই পপুলার, নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই কিনছে, এটা কিনেন। সেই গাড়িটা আমরা বিক্রি করতাম 18 লক্ষ টাকা, এটা গাড়িটার বিক্রি করতাম 18 লক্ষ টাকা। তখন ডলার প্রাইস কম ছিল, সব কিছু মিলে মানুষ কিন্তু কিনতে পারছিলেন। এখন ওটার কস্টিং চলে যাচ্ছে 25 লাখ 26 লক্ষ টাকা। তার কারণ ওই যে ডলার যে অ্যাপ্রিসিয়েট হয়েছে। আমি একটা গাড়ি উদাহরণ দিলাম যে এক্সিও, তো সেটা আপনি যত সিসি বেশি আর ডিফারেন্ট গাড়িতে এভাবে কিন্তু প্রাইস কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছে, বেড়ে গেছে প্রাইস। বেড়ে যাওয়ার কারণে ধরুন আমরা একসময় 2010-এ আমাদের ইম্পোর্ট ছিল প্রায় 33,000-35,000 গাড়ি, আর এখন এই কয়েক বছর গাড়ি আমদানি কমে প্রায় 14,000, 15,000, 16,000, 17,000-এর উপরে উঠতে পারছি না, হার্ডলি 18,000। তো দেখে একটা সম্ভাবনা কিন্তু একটা এই সেক্টরটা অনেক বড় সেক্টর, কিন্তু পলিসিগত কারণে এবং অলটুগেদার ধরেন ডলারের অ্যাপ্রিসিয়েশনের কারণে, এবং আরেকটা বড় কারণ হলো যে ধরেন ব্যাংকের যে লোন, অটো লোন, সেখানেও যদি সরকার রিল্যাক্স করে সব কিছু মিলে, তাহলে আমি মনে করি যে এই যে খাতটা, এটা অটোমোবাইল খাত, এটা নতুন হোক আর রিকন্ডিশন হোক, এই খাতটা কিন্তু সার্ভাইভ করবে। আমি আপনাকে আইডিয়া দিলাম যে সারা বিশ্বে এটা কত বড় একটা সেক্টর। ছোট্ট একটা উদাহরণ দেই যে গাড়ির ব্যবসা, ইটস এ পশ বিজনেস, অটোমোবাইল বিজনেস। এটা যারা ম্যানুফ্যাকচারের সাথে জড়িত আছেন তারাও, যারা আমদানির সাথে জড়িত আছেন তারাও, এই একটা পশ ব্যবসা। আপনি দেখেন যে সারা বিশ্বে ইলন মাস্ক, উনি এখন নাম্বার 1 ধনী বলা যায়, অলমোস্ট। আজকেই দেখছিলাম পত্রিকায় প্রায় $700 বিলিয়ন তার সম্পদ। ওনার মেইন ব্যবসাটা কি ছিল? এই যে গাড়ি। এই গাড়ি উনি তৈরি করেছেন, গাড়ি বিক্রি করেছেন সারা ওয়ার্ল্ডে। উনি কিন্তু আজকে এই প্রায় $700 বিলিয়ন, আর টেসলাকে চিনে না এমন কেউ নাই। সো এই মার্কেটটা অনেক বড়। এইখানে যদি আমি মনে করি সরকার সুনজর দেয়, নীতিগত সহায়তা দেয়, তাহলে আমি মনে করি এই মার্কেটটা আরও বৃদ্ধি পাবে, এবং গভর্নমেন্টের রাজস্ব খাতে আমরা আরও বেশি কিন্তু রাজস্ব দিতে পারবো।